আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা ক্লাসে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে DUBBA 2015 সালের একটা ম্যাথ। সো আমরা দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে লাবণী স্টার্টেড হার ওন কনসাল্টিং ফার্ম ফ্রম জুলাই 2014। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস মেড ডিউরিং দ্য মান্থ, এখানে একটা অ্যান হবে, ডিউরিং দ্য মান্থ অফ জুলাই, অর্থাৎ জুলাই মাসের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। লাবণী স্টার্টেড হার ওন কনসাল্টিং ফার্ম, তার একটা নিজস্ব ফার্ম সে তৈরি করছে, সেটার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। এখন আসে আমাদের এখানে রিকোয়ার্ডে চাইছে কি, দেন আমরা ম্যাথ শুরু করি। রিকোয়ার্ডে বলছে অ্যারেঞ্জ দ্য ট্রানজ্যাকশনস ইন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো অ্যারেঞ্জ করতে বলছে। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হলে আমাদের প্রথমে কি লাগবে, একটা বক্স করা লাগবে। বক্সের মধ্যে কি থাকবে, এ সমান সমান এল প্লাস ওই। এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের টোটাল ম্যাথের মধ্যে যতটা সম্পদ আছে সবগুলো সম্পদের নাম। যতটা সম্পদ থাকবে সবগুলো সম্পদের নাম আমরা এই পাশে বসাবো, এর নিচে অর্থাৎ অ্যাসেটের নিচে বসাবো। যেমন আমাদের এই ম্যাথে ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, সাপ্লাইজ আছে, অফিস ইকুইপমেন্ট আছে। এখন তোমরা যখন এক্সাম হলে কোশ্চেনের অ্যান্সার করবা, তখন তোমাদের আগে ম্যাথ পড়ে কোশ্চেন থেকে তোমাদের সম্পদগুলো বের করে নিতে হবে। তারপরে তুমি ওইভাবে গড় করবা। দেন এখানে সমান সমান, এরপরে এল প্লাস ওই। এল প্লাস ওইতে তোমার নোটস পেয়েবল আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে, ক্যাপিটাল আছে, লাবণীস ক্যাপিটাল আর কি এখানে। আর এই পাশে হলো রিমার্কস, আর এখানে হলো ডেট। প্রথমে তুমি কোম্পানির নাম লিখবে, এরপরে যেটা করতেছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরপর ফর দ্য মান্থ অফ, যেটা আছে সে জুলাই, ফর দ্য মান্থ অফ জুলাই 2014 এটা লিখবা নিচে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কোশ্চেনটা পড়ে সম্পদ আর দায়গুলো বের করব। তারপরে সেগুলোর অনুযায়ী আমরা ঘর করব, ঘর করে ম্যাথ করা শুরু করব। আর রিমার্কস বা মন্তব্যতে আমরা কখন লিখব, যখন আমাদের এই যে ওনার্স ইকুইটি বা ক্যাপিটালের মধ্যে প্রভাব ফেলবে, তখন আমরা কি করব, এখানে লিখব। অর্থাৎ এখানে কখন প্রভাব ফেলবে, যখন ক্যাপিটালকে প্রভাবিত করবে। যখন ওনার্স ইকুইটিকে কোনো একটা লেনদেন প্রভাবিত করবে, তখন সেটা আমরা এখানে ইনক্লুড করব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি প্রথম থেকে। এখানে বলছে হলো 1 নম্বরে, জুলাই 1 তারিখে বলছে ইনভেস্টেড টাকা 4 লাখ ইন দ্য ফার্ম। এখন ফার্মের মধ্যে কি করছে, ইনভেস্ট করছে। ইনভেস্ট মানে কি, বিনিয়োগ করছে 4 লাখ টাকা। এখন ফার্মের মধ্যে যদি বিনিয়োগ করে, তাহলে ফার্মের মধ্যে কি আসে, নগদ টাকা আসে। তাহলে ক্যাশ ডেবিট। আরেকদিকে কি বাড়ে, আরেকদিকে হলো মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ ক্যাপিটাল বাড়ে। তাহলে এটা জাবেদাকে, জাবেদা হলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ তোমার যেমন সম্পদ বাড়বে ঠিক তেমনি মালিকানা সত্ত্ব বাড়বে। ক্যাপিটাল ক্রেডিট মানে কি, মালিকানা সত্ত্ব বাড়ে বা ক্যাপিটাল বাড়ে। আর ক্যাপিটাল ডেবিট মানে কি, ক্যাপিটাল ডেবিট মানে হলো মালিকানা সত্ত্ব কমে। এটার ক্ষেত্রে সবসময় উল্টা। এটা আমরা যারা হিসাব শিখছি, হিসাবের ক্ষেত্রে এই হিসাব আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, উল্টা। তার মানে ক্যাপিটাল ক্রেডিট মানে কি, আমাদের মালিকানা সত্ত্ব বাড়ছে। ওকে, তাহলে সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। ক্যাশ ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে এই যে ক্যাশের মধ্যে আমরা 4 লাখ টাকা লিখলাম, আর মূলধনে আমরা 4 লাখ টাকা এখানে ক্রেডিট বা প্লাস করলাম, ক্রেডিট বা প্লাস করলাম। ওকে, এই পাশেও আর এই পাশেও। অর্থাৎ মনে রাখবা, দুই পাশ সমান। এই পাশে যদি তুমি প্লাস করো, তাহলে এই পাশেও প্লাস করা লাগবে। এই পাশে যদি তুমি মাইনাস করো, তাহলে এই পাশেও মাইনাস করা লাগবে। আর সমান সমানের একই পাশে যদি প্লাস মাইনাস করো, তাহলে একবার প্লাস হবে, একবার মাইনাস হবে, আবার একবার মাইনাস হবে, একবার প্লাস হবে। ওকে, আর সমান সমানের দুই পাশে একই হবে। তাহলে আমরা 1 নম্বরটা বসালাম। এখন আসি 2 তারিখে কি বলছে, পেড টাকা 25,000 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। 25,000 টাকা অফিস রেন্ট মানে ভাড়া পরিশোধ করছে, অফিস ভাড়া পরিশোধ করছে 25,000 টাকা। এখন তুমি ভাড়া পরিশোধ করলে তোমার কাছে টাকা আসে নাকি চলে যায়? পরিশোধ করলে তোমার কাছ থেকে টাকা চলে যাবে। পেড মানে কি, পরিশোধ করা। রেন্ট মানে কি, ভাড়া, ভাড়া পরিশোধ করছে। তো ভাড়া চলে গেলে ক্যাশ ক্রেডিট হবে। আর তাহলে কি আছে এখানে, রেন্ট। রেন্ট মানে ভাড়া, ভাড়া বৃদ্ধি পেলে ডেবিট। তার মানে রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে এখন রেন্ট আমাদের এটা কি, একটা ব্যয় না? ব্যয়গুলো আমরা জানি কি, মালিকানা সত্ত্ব থেকে কি হয়, বিয়োগ হয়। সেজন্য এই দেখো আমরা বিয়োগ করছে। ভাড়া যেহেতু ব্যয়, রেন্ট এক্সপেন্স, এটা ব্যয় বিয়োগ করছে, আর ক্যাশ ক্রেডিট মাইনাস বিয়োগ করছে। ক্যাপিটালকে আমাদের কয়টা উপাদান, অর্থাৎ মালিকানা সত্ত্বকে কয়টা উপাদান প্রভাব ফেলে? 4টা উপাদান। যেমন ক্যাপিটাল, আয় থাকলে ক্যাপিটালের সাথে যোগ হবে, ব্যয় থাকলে ক্যাপিটাল থেকে বিয়োগ হবে, আর ড্রয়িংস থাকলে ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। অর্থাৎ ক্যাপিটালের সাথে যোগ হবে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস। ওকে,
তো এটা যেহেতু একটা ব্যয় সেজন্য আমরা বিয়োগ করছি। এরপরে আসি 4 তারিখে বলছে পারচেজ টাকা 15,000 সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ ক্রয় করছে, অন অ্যাকাউন্ট মানে কি, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, অ্যাকুরেট মানে বাকিতে, এরপরে হলো অন ক্রেডিট মানে কি বাকিতে, এগুলো হচ্ছে বাকিতে। এখন বাকিতে যেহেতু সাপ্লাইজ ক্রয় করছে, সাপ্লাইজ কি একটা সম্পদ, বাকিতে সম্পদ ক্রয় করলে তোমার সম্পদ ডেবিট আর হলো পাওনাদার ক্রেডিট। এখন তোমার সম্পদ সাপ্লাইজ বাড়ছে, আরেক দিকে হলো দায়ও বাড়ছে, যেহেতু তুমি এখানে বাকিতে ক্রয় করতেছো, তার মানে দায় বাড়তেছে। তাহলে এটা জাবেদা কী হবে, সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট মানে যোগ হবে আমাদের ওইখানে। তাহলে 15,000 সাপ্লাইজে একবার হবে, এই যে সাপ্লাইজ ডেবিট 15,000 আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 15,000 টাকা, আর ক্রেডিট মানে কি যোগ হবে এখানে 15,000 টাকা। এরপরে আসি, তা আমরা কত এগুলো করবো নামাবো। 4 লাখ থেকে 25,000 গেলে 3,75,000, 4 লাখ থেকে 25,000 গেলে 3,75,000। এরপরে আমরা 15,000 করছে, এরপর 3,75,000 এটা নামাই দেবো, এখানে কিছু নাই। এরপরে সাপ্লাইজ 15,000 আছে, এটা আবার নিচে নামাই দেবো। এরপরে 15,000 এটাও নিচে নামাবো, 3,75,000 এটাও নিচে নামাই দেবো। অর্থাৎ প্রতিটা লেনদেন করার পর আমরা সেটা নিচে নামাই, তারপরে আরেকটা লেনদেন করবো। ওকে, তাহলে 5 তারিখে আসি। পেইড টাকা হলো 5,000 ফর অ্যাডভার্টাইজিং ইন দ্য পূর্বাচল। এখন অ্যাডভার্টাইজিংয়ের যে পূর্বাচলে অ্যাডভার্টাইজিংয়ের জন্য করছে 5,000 টাকা পেইড করছে। অ্যাডভার্টাইজিং তোমার জন্য হলো একটা ব্যয়, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয়। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা তোমার জন্য বাড়ছে না, তাই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর হলো নগদ টাকা, যেহেতু পেইড মানে কি পরিশোধ করা, নগদ টাকা পরিশোধ করছে, তার মানে তোমার এটা ক্যাশ ক্রেডিট হবে। তাহলে অ্যাডভার্টাইজিং যেহেতু একটা ব্যয় বৃদ্ধি পাইছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। এখন ব্যয় আমাদের ক্যাপিটাল থেকে কি হয়, বিয়োগ হয়, সেজন্য আমরা বিয়োগ করে দেবো। এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 5,000 টাকা বিয়োগ করছি, আর হলো ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। এখন আমরা 3,75,000 থেকে 5,000 বিয়োগ করলে 3,70,000, এটা যেটা আছে এটা নামাই দিলাম, এটা যেটা আছে এটা নামাই দিলাম। এখান থেকেও আমরা 5,000 বিয়োগ করলে 3,70,000, এটাও নামাই দিলাম, এটাও গেল। এরপর আসে 8 তারিখ। 8 তারিখে বলছে রিসিভ টাকা 1 লাখ ফর সার্ভিস প্রোভাইডেড, অর্থাৎ সেবা প্রদান করার কারণে 1 লাখ টাকা রিসিভ করছে। তো রিসিভ করলে তোমার কাছে কি আসবে, নগদ টাকা আসছে না, আর সেবা তোমার জন্য একটা কি আয়, তার মানে তোমার আয় বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন তোমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আবার আয় বৃদ্ধি পেয়েছে, আর এটা যাবে কি হবে, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, তাহলে আমার একদিকে সম্পদ 1 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে আয় বৃদ্ধি পেয়েছে। এই যে 1 লাখ টাকা আমরা ক্যাশে লিখলাম 1 লাখ টাকা, আরেকদিকে আয় আমাদের বৃদ্ধি পেয়েছে 1 লাখ টাকা, সার্ভিস রেভিনিউ লিখলাম। ক্যাপিটালের সাথে আমাদের রেভিনিউ বা আয় কী হবে, যোগ হবে, সেজন্য 1 লাখ টাকা এখানে। ওকে, এরপর আমরা এগুলো এখানে নামাই দেবো। এই যে 3,70,000 আর 1 লাখ 4,70,000, আর 15,000 নামাই দিয়েছি, 15,000 নামাই দিয়েছি। এরপর 3,70,000 আর 1 লাখ 4,70,000। তাহলে 5 গেল। এবার 8 তারিখে আসে। 8 তারিখে আমাদের বলছে রিসিভড টাকা 1 লাখ, এটা তো আমরা করলাম। 13 তারিখ উইথড্র টাকা 25,000 পর পার্সোনাল ইউজ। আচ্ছা, টাকা উত্তোলন করছে, ব্যক্তিগত কাজে টাকা উত্তোলন করছে। উত্তোলন করলে কি হয়, তোমার কাছে নগদ টাকা আসে, তার মানে ক্যাশ ডেবিট আর উত্তোলন হিসাব কি হবে, ক্রেডিট হবে। ক্যাশ ডেবিট আর উত্তোলন ক্রেডিট। উত্তোলন আমাদের সাথে কি হয়, বিয়োগ হয়, অর্থাৎ আচ্ছা দূর কী করি, এখানে আমাদের উইথড্র টাকা হলো 25,000 পর পার্সোনাল ইউজ। উত্তোলন হিসাব ডেবিট, উইথড্র মানে কি উত্তোলন করা। উত্তোলন করলে কি হয়, তোমার নগদ টাকা আসবে। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে, 25,000 টাকা মাইনাস হবে। সো উত্তোলন আমাদের ক্রেডিট হবে এখান থেকে। এই যে ড্রয়িংস উত্তোলন আমাদের ক্যাপিটাল থেকে কি হয় বা ড্রয়িংস কি হয়, বিয়োগ হয়, সেজন্য 25,000, আর নগদান হিসাব ক্রেডিট 25,000। এটা জার্নাল হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে নগদ 25,000 টাকা আমরা মাইনাস করছি। ওকে, এরপর আসি পারফরমেন্টে 16 তারিখ। পারফরমেন্ট টাকা 50,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। এখন সার্ভিসে অন অ্যাকাউন্ট বাকিতে সেবা আয় করছে, কি করছে, বাকিতে সেবা দিছে, এখন সেবা দিলে তোমার কি হয়, সেবা দিলে তোমার কাছে নগদ টাকা বা নগদ টাকা তো আসবে না, যেহেতু বাকিতে, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, তার মানে যেহেতু এটা সেবা আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ তার মানে দেনাদার বৃদ্ধি পাবে। যেহেতু তুমি সেবা দিছো, এখন টাকাটা পাওনি, পরে টাকা পাবা, বাকিতে সেবা দিছো, তার মানে তোমার দেনাদার বৃদ্ধি পাবে। দেনাদার হিসাব ডেবিট, আর হলো
সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কি দেনাদার হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 50,000 টাকা। এই যে দেনাদার, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, এই যে AR মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদার হিসাব 50,000 টাকা ডেবিট, আর হলো সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর রেভিনিউ আমাদের ক্যাপিটালের সাথে কি হয়, যোগ হয়, সেজন্য এই যে সার্ভিস রেভিনিউ। একদিকে আয় বাড়বে আর একদিকে দেনাদার বাড়বে, দুইটাই। তাহলে এগুলো আমরা আবার নিচে নামাই দেবো, প্রত্যেকটা নিচে নামাই দেবো হিসাব করে। 4,45,000 আর 50,000 কত, 4,95,000 নিচে নামাই দিলাম আমরা। এরপরে আসি পেইড টাকা 30,000 পর এমপ্লয়ি স্যালারি। এমপ্লয়িজ অর্থাৎ কর্মচারীদের স্যালারি দিছে, বেতন দিছে। স্যালারি মানে কি বেতন, কর্মচারীদেরকে বেতন দিয়েছে 30,000 টাকা। পেইড মানে কি পরিশোধ করছে। তো বেতন দিলে কি হবে, স্যালারি যে এক্সপেন্স ডেবিট, আর তুমি কি দিছো, নগদ টাকা দিছো, ক্যাশ ক্রেডিট। সো স্যালারি যে এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। আর এক্সপেন্স আমরা জানি কি কিসের থেকে বিয়োগ হয়, ক্যাপিটাল থেকে বিয়োগ হয়। এই যে স্যালারি যে এক্সপেন্স আমরা 30,000 টাকা বিয়োগ করছি, আর ক্যাশ ক্রেডিট 30,000 টাকা। ওকে, 18 তারিখ গেল। এরপরে আসি আমাদের পেইড ফর সাপ্লাইজ পারচেসড অন জুলাই 4, অর্থাৎ সাপ্লাই যে আমরা পারচেস করছি জুলাই 4 তারিখে। দেখো এই যে পারচেস টাকা 15,000, সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, আমরা যেটা বাকিতে ক্রয় করছি সেটা এখন আমরা কি করছি, পরিশোধ করছি, 20 তারিখে গিয়ে পরিশোধ করছি। তো পরিশোধ করলে এখন কি হবে, পরিশোধ করলে এখন আমাদের নগদ টাকা কমে যাবে, অর্থাৎ তাহলে আমাদের পাওনাদার হিসাব ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। কি যেহেতু আগে আমাদের এখানে পাওনাদার বৃদ্ধি পাইছে, এখন সে পাওনাদার কমে যাবে কিন্তু, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর নগদ টাকা চলে যাচ্ছে আমাদের থেকে, তার মানে ক্যাশ ক্রেডিট 15,000 টাকা। এই যে দেখো ক্যাশে আমরা মাইনাস করছি 15,000 টাকা, নগদ টাকা কমে গেছে। আরেকদিকে আগে আমাদের দেখো পাওনাদার আগে কিন্তু 15,000 টাকা ছিল, এখন আমরা সেটা পরিশোধ করে দিছি, এখন আবার আমাদের সেটা বিয়োগ হয়ে গেছে, এখন এখানে জিরো হয়ে গেছে। দেখছো এখন আর কিন্তু আমাদের কোনো পাওনাদার নাই, আগে আমাদের দায় ছিল, এখন দায় শেষ হয়ে গেছে, এখন জিরো এখানে। ওকে, সো আমরা এগুলো এখানে নামাই দেবো। 15,000 মাইনাস করলে 4 লাখ, এর 50,000, 15,000, এখানে জিরো, এখানে 4,65,000। এইভাবে আমরা এগুলো নামাই দেবো। এরপরে আসি 24 তারিখে, বলছে রিসিভড 75% ফর সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট অন জুলাই 16। এখানে কি বলছে, পারফরমেন্ট টাকা 50,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা যে সেবা দিয়েছিলাম সেটা 50,000 টাকা সেবা দিয়েছি, দেনাদার বৃদ্ধি পাইছিল, সেখানে আমরা রিসিভ করছি কত, 75% রিসিভ করছি। অর্থাৎ 50,000 তুমি 75% করো, 75% করলে আসবে 37,500 টাকা। কত আসবে, 37,500 টাকা। তাহলে এখন আমরা যেটা রিসিভ করছি সেটা ইয়ে করতে হবে। দেখো কীভাবে, এটা 24 তারিখ আমাদের ক্যাশ ডেবিট হবে 37,500 টাকা, যেহেতু আমরা রিসিভ করছি। আর দেনাদার হিসাব কত হবে, দেনাদার হিসাব ক্রেডিট হবে 37,500 টাকা। ক্যাশ ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 37,500 টাকা। ওকে, এরপর আসি 25 তারিখে বলছে বোরোড টাকা 1 লাখ ফ্রম NBL। আচ্ছা, যে NBL মানে কি, তোমার ব্যাংক থেকে তোমার ইয়ে করছে, ঋণ করছে। ব্যাংক থেকে যদি ঋণ করে বুঝতে হবে সেটা নোটস পেয়েবলের মাধ্যমে ঋণ করছে। কিসের মাধ্যমে, নোটস পেয়েবলের মাধ্যমে। দেখো এখানে কিন্তু নোটস পেয়েবলের মাধ্যমে ঋণ করছে এটা কিন্তু উল্লেখ নেই। যদি ব্যাংক থেকে ঋণ করে, NBL একটা ব্যাংক, যদি ব্যাংক থেকে ঋণ করে তাহলে সেটা নোটস পেয়েবলের মাধ্যমে, কারণ ব্যাংক তো তোমাকে এমনি এমনি টাকা দিয়ে দেবে না। অর্থাৎ নোটস পেয়েবল মানে কি, নোটসের মাধ্যমে ইয়ে করে, মানে তোমার একটা লিখিত ডকুমেন্ট। নোটস পেয়েবল মানে কি লিখিত ডকুমেন্ট রাখে, আর অ্যাকাউন্টস পেয়েবল মানে কি মৌখিক, এটাই পার্থক্য। সো ব্যাংক থেকে যেহেতু নিচ্ছে, নোটস পেয়েবলের মাধ্যমে নিচ্ছে, তাহলে তোমার ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট, নগদ টাকা তোমার কাছে আসছে ঋণ করার ফলে। তাহলে এখন আসি, এগুলো আমরা নামাইলাম। মিলে 25 তারিখ 1 লাখ টাকা ক্যাশ ডেবিট হলো 1 লাখ টাকা, আর হলো আমাদের নোটস পেয়েবল ক্রেডিট 1 লাখ টাকা। অর্থাৎ আমাদের দায়ও বাড়ছে, সম্পদও বাড়ছে, সম্পদ বাড়ছে, দায়ও বাড়ছে, দুই পাশে সমান। তারপর আমরা এগুলো নিচে নামাই দেবো হিসাব করে করে প্রত্যেকটা। 25, এরপরে আসি 28 তারিখে, বলছে পারচেসড অফিস ইকুইপমেন্ট ফর টাকা 12,000 অন অ্যাকাউন্ট। অফিস ইকুইপমেন্ট ক্রয় করছে। ইকুইপমেন্ট কি, একটা ইকুইপমেন্ট হলো একটা সম্পদ। কি, ইকুইপমেন্ট হলো একটা সম্পদ। সো এটা ক্রয় করলে কী হবে, ইকুইপমেন্ট ডেবিট, আর হলো অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করছে, তার মানে পাওনাদার বাড়বে 1,20,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট ডেবিট 1,20,000 টাকা, আর পাওনাদার হিসেব ক্রেডিট 1,20,000 টাকা। ইকুইপমেন্ট হলো সম্পদ, মনে রাখবে, স্থায়ী সম্পদ।
1,20,000 টাকা। তাহলে আমাদের এই ইকুইপমেন্ট আছে কই, অফিস ইকুইপমেন্ট 1,20,000 টাকা ডেবিট, আর হলো আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার বৃদ্ধি পাবে 1,20,000 টাকা। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে বাকিতে ক্রয় করার ফলে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে 1,20,000 টাকা। ওকে, সো তোমরা এগুলো হিসেব করে করে নিচে নামাইবা, আমি জাস্ট উপাদানগুলো বলে দিচ্ছি। এরপরে 31 তারিখ বলতে হলো পেইড টাকা 5,000 পরে ইউটিলিটিস। ইউটিলিটিস হলো তোমার একটা ব্যয়, অর্থাৎ তোমার যেমন কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলো হচ্ছে ইউটিলিটিস বিল। ওকে, সো এগুলো টাকা পরিশোধ করছে। তো পরিশোধ করলে কী হবে, একদিকে তোমার ব্যয় বৃদ্ধি পাইছে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, আরেকদিকে হলো তোমার ক্যাশ নগদ টাকা কমে গেছে, সো ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। আর ব্যয়গুলো আমাদের কিসের থেকে মাইনাস হয়, ক্যাপিটাল থেকে মাইনাস হয়। এই যে আমরা 5,000 টাকা মাইনাস করছি আর ক্যাশ থেকে 5,000 টাকা মাইনাস করছি। করার পরে আমরা এগুলো সব হিসাব করে নিচে নামাবো। 5,37,500 থেকে 5,000 মাইনাস করলে 5,32,500। এরপরে এখানে 12,500 আছে, আমরা 12,500 এখানে নামালাম। এরপরে আসি, আচ্ছা এখানে যে আমাদের ইয়ে করছিল 50,000 থেকে 37,500 মাইনাস করলে 12,500 থাকে। তো আমরা এটা এইভাবে নামাইছি এগুলো সব নিচে নামাইছি আর কি। এরপরে আসি এখানে 15,000 নিচে নামাইছি। এরপরে এখানে 1,20,000 1,20,000 নিচে নামাইছি। এখানে 1,00,000 নিচে নামাইছি। এখানে 1,20,000 নিচে নামাইছি। এখানে 4,65,000 থেকে 5,000 বিয়োগ করলে 4,60,000 নিচে নামাইছি। এরপরে সমান সমান এই পাশেরগুলো আমরা যোগ করব। এরপরে সমান সমান এই পাশেরগুলো সবগুলো আমরা যোগ করব। যোগ করলে আমাদের যদি দুই পাশ সমান হয় তাহলে বুঝতে হবে আমাদের ম্যাথ হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কত হয়েছে, 6,80,000 সমান সমান এই পাশেও 6,80,000 হয়েছে, সমান সমান এই পাশেও 6,80,000 হয়েছে। এগুলা যোগ করে যোগ বিয়োগ করার পর সো সমান সমান দুই পাশে আমাদের মিলতে হবে, তাহলে বুঝতে হবে আমাদের ম্যাথ হয়েছে। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরেও কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। ধন্যবাদ।